যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখানে যে বিশাল জনসমাবেশ, সেই জনসমাবেশে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় এবং জনপ্রিয় বিধায়িকা, যিনি একটু আগে উনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে আমাদের সামনে রেখেছেন, শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া। উপস্থিত আছেন এই ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি এবং প্রাক্তন বিধায়ক শ্রী শঙ্কর রায় মহোদয়। তাছাড়া যার সভাপতিত্বে আজকের এই বিশাল জনসভা, এই মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী রঞ্জিত সরকার মহোদয়। এবং আমার সামনে উপস্থিত আছেন জেলা ও মণ্ডলের বিভিন্ন স্তরের যারা পদাধিকার বৃন্দরা আছেন, আমাদের মেম্বাররা আছেন এবং বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা আছেন, এবং বিশেষ করে এই বিপুল সংখ্যায় ভাই বোন, মা ও বোনেরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যেভাবে আপনারা আমাকে স্বাগত জানিয়েছেন এবং যেভাবে আপনাদের মধ্যে যে উৎফুল্লতা আমি দেখতে পেয়েছি, সত্যি আমি আনন্দিত। এর আগেও আমি এক দুবার এখানে এসেছি, এখানে এসে মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে এসে আমি আপনাদের সামনে বসে আছি। বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে 18তম যে আমাদের লোকসভার নির্বাচন, সেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বলেছেন, যখন আমাদের কার্যকারিণী বৈঠক দিল্লিতে হয়েছিল, সেখানে উনি আমাদের বলেছেন, আপনারা যার যার রাজ্যে যাবেন, গিয়ে যার যার বুথে সমস্ত আমাদের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে বলবেন যে মোদীজি আমাদের পাঠিয়েছেন এবং উনি বলেছেন ওনাকে আশীর্বাদ করতে। এবং আমাদের কার্যকর্তারা ইত্য বছরের সমস্ত বাড়ি বাড়ি যাচ্ছে, ত্রিপুরার সমস্ত কোনায় কানায় যেখানে জায়গা আছে, আমাদের মা ও বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, তাদের ঘরে যাচ্ছেন, বলছেন মোদীজি আপনাদের আশীর্বাদ চেয়েছেন। কেন আশীর্বাদ চেয়েছেন? কারণ মোদীজি যা বলেন তাই করেন। এই কারণে বলছেন যে আমাকে আরো বেশি করে এই দেশ আগামী দিন কোন রাস্তায় চলবে, কোন দিকে চলবে, এবং এই দেশকে সুরক্ষিত করার লক্ষ্যে, দেশকে শক্তিশালী করার লক্ষ্যে, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে, মহিলাদের উন্নয়নের লক্ষ্যে, যুবকদের উন্নয়নের লক্ষ্যে, গরিবদের উন্নয়নের লক্ষ্যে, কৃষকদের উন্নয়নের লক্ষ্যে যেভাবে উনি কাজ করে যাচ্ছেন, সেই কাজকে আরো ত্বরান্বিত করার জন্য উনি বলেছেন সবার কাছে যাওয়ার জন্য, যাতে করে উনাকে আরো বেশি পরিমাণে আশীর্বাদ করেন। এখন আশীর্বাদ কিভাবে করবেন? মোদীজিকে কিভাবে আশীর্বাদ করবেন? আমরা জানি আমাদের এই ছোট্ট প্রদেশ ত্রিপুরা, এবং এই ত্রিপুরাতে আমাদের দুটো লোকসভার আসন, একটা পূর্ব আসন আর একটা হচ্ছে পশ্চিম আসন। পশ্চিম আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সবার পরিচিত মুখ আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজি। এবং পূর্ব আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাজ পরিবারের কন্যা মহারাজা কীট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। আমরা যখন গত 27 তারিখ পশ্চিম আসনের যখন মনোনয়ন দাখিল করতে গিয়েছি,
সেখানে আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে কি পরিমাণে মানুষ পায়ে হেঁটে আমাদের সাথে সেদিন নমিনেশন সাবমিট করেছে। জলটা করে দিও ভাই, এই যে একটু বাদে হ্যালো, এবং আপনারা দেখেছেন যে বিশাল সংখ্যক মানুষ, আমাদের মা বোন ভাইয়েরা সবাই মিলে যেভাবে আমাদের আগরতলায় যে মনোনয়ন দাখিল হয়েছে, প্রায় 40 থেকে 50,000 লোক সেদিন সেই প্রসেশনে সামিল হয়েছেন। আমাদের সাথে আমাদের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী, উনারাও আমাদের সাথে ছিলেন। উনারা অবাক হয়ে গিয়েছিল। উনারা সেদিন বলে গিয়েছিল যে 4ই জুন রেজাল্ট মনে হয় আর দেখতে হবে না। আজকে যে জনসমর্থন এবং যে সারা আমরা দেখেছি, মনে হচ্ছে যেন রেজাল্টই বেরিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষেই সমস্ত মানুষ মোদীজির পক্ষে রায় দিয়ে দিয়েছে। 28 তারিখ তদ্রুপ যখন আমবাসাতে আমরা নমিনেশন দাখিল করতে গিয়েছি, সেখানেও প্রচুর পরিমাণে আমাদের ভারতীয় জনতা পার্টির, আমাদের টিপ্রামাথার এবং আইপিএফটির সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে একটা জনঢল সেখানে আমরা দেখতে পেয়েছি। সেদিনও মানুষ বলছিল যে 4 তারিখ কি রেজাল্ট হবে সেটা আজকেই বলা ছিল। এবং আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে 2018-তে আমাদের এই জগদ্দল 21 আসনের যারা এতদিন ধরে রাজত্ব চালিয়েছিল, সেই পাথরকে সরিয়ে আমাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারের এখানে প্রতিষ্ঠিত করেছে। যে কারণে 2019-এ আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে, যেটা ভারতীয় জনতা পার্টি কোনদিন আমাদের এই পূর্ব আসনে পশ্চিম আসনে কোন সদস্য আমরা পাঠাতে পারিনি, আমরা সেই উপহার ওনাকে দিতে পেরেছি। পরবর্তী সময়ে যখন 2023-এ আবার আমাদের যে অ্যাসেম্বলি ইলেকশন, সাধারণ যে অ্যাসেম্বলি ইলেকশন সেটা হলো, সেখানেও অনেক সময় ওদের কংগ্রেস সিপিএম ওদের যে অশুভ জোট আসার সময় বারবার বলা হচ্ছিল ওনাকে চলে আসছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে এবং ওনাকে সামনে রেখে আমরা যখন এই ইলেকশন আমরা নির্বাচন লড়ি, দেখা গেল পুনর্বার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেটা সম্ভব হয়েছে আপনাদের সবার এই মোদীজির উপর যে আস্থা এবং আমাদের সরকারের উপর, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, তার উপর আপনাদের যে আস্থা, সেই কারণে আপনারা সেটা সম্ভব করেছেন। বন্ধুগণ, এখন আবার এই বিধানসভাতে মোদীজি আমাদের যেহেতু আবার উপহার দিয়েছেন, তো আমাদের আবার দায়িত্ব আবার বেড়ে গেল যে এই দুটো যে আসন আছে, পশ্চিম এবং পূর্ব, এবং আপনারা যেহেতু পশ্চিম আসনে আছেন, আমি বলবো যে 19শে এপ্রিল সবাই আপনারা তো যাবেনই, আর অন্যদেরকেও বলবেন এবং বলবেন মোদীজি বলেছেন সকাল সকাল গিয়ে পদ্ধতি নিয়ে ভোট দিয়ে আমাদের প্রার্থী যে বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে জয় করার জন্য। আমি নিশ্চিত যে আপনারা সেটা করবেন। আপনারা দেখেছেন আমি যখন প্রায়শই এখানে এই ইলেকশন ছাড়াও, যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি, যে পার্টি সেবাই সংগঠন, মানুষের সেবার জন্য কাজ করে, 365 দিন কাজ করে, সেই কারণে এই 365 দিনে কয়েকবার আমি এই আপনাদের এই দক্ষিণ জেলাটা নিয়ে এসেছি। এখানে আমাদের শঙ্করবাবু বলছিলেন বারবার যে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, 69 জন শহীদ হয়েছে, এই কমিউনিস্টরা খুন করেছে এখানে উনাদের রাজত্বে।
আপনারা কি চাইবেন যে আবার সেই খুনের রাজত্ব ফিরে যাওয়ার জন্য? অদ্ভুত এই কংগ্রেস তখন তারা বিরোধী দলে ছিল, তাদের সমর্থকদের খুন করেছে, তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করেছে। মা বোনদের উপর তাদের অত্যাচারের কাহিনী যদি বলা হয় তাহলে শেষ হবে না, সবাই জানে। সেই জায়গায় আজকে আমরা নির্বাচনের সন্ত্রাস দেখেছি, নির্বাচনের আগে সন্ত্রাস দেখেছি, নির্বাচনের সময় সন্ত্রাস দেখেছি। কিন্তু আমরা 2023-এ আমরা বারবার বলেছি সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে নির্বাচন করতে হয় সেটা যেরকম আমরা বলেছি সেটাই আমরা করেছি এবং ত্রিপুরাতে ইতিহাস হয়ে থাকবে সেটা। বন্ধুগণ, সাধারণ মানুষ খালি শান্তি চায়, মানুষ আর কিচ্ছু চায় না। পরে বাকি জিনিস নিজের জীবন যদি আমরা জীবিত থাকি, জীবিত থাকার জন্য যা যা উপাদান লাগে সেটা যদি আমরা করতে পারি তবেই যথেষ্ট। বাকি তো করে আসবে একটার পর একটা আতঙ্কের পরিবেশ। এই 35 বছর এই কমিউনিস্টরা এই রাজত্ব এখানে করিয়েছেন, আপনারাও দেখেছেন। শুধু তাই না, মানুষ 10 বছর প্রথম দিকে যখন ওরা রাজত্ব করলো তখন মানুষ ওদের অত্যাচারে যে বিভীষিকাময় যে পরিস্থিতি সারা ত্রিপুরাতে করেছে, মানুষ চেয়েছিল তার একটা পরিবর্তন হোক। কংগ্রেস জোটকে দিয়েছিল ভোট, কিন্তু কংগ্রেসের সময় আমরা কি দেখলাম? কার্বন কপি ভোট আমলে কার্বন কপি একই ধাঁচে ওরাও এখানে রাজত্ব করেছিল। খুন সন্ত্রাস, দিন দুপুরে অপহরণ, বাড়িঘর থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়া, সবাই জানেন, নাম আমি বলবো না এখানে। এখনো সবাই আমার মনে হয় স্মরণে আসবে। সেই জায়গায় আমরাও চাইছিলাম খুব একটা প্ল্যাটফর্ম। কিন্তু মোদীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীজি হয়ে ওনার দায়িত্বভার উনি নেন তখন মানুষ বুঝতে পারল যে স্ক্যাম ছাড়া ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখলাম স্ক্যাম, দুর্নীতি। সেই জায়গায় আমরা ধরে নিয়েছি যে এইভাবেই উদয় রাজ করতে হয় এবং আমরা ইমিউন হয়ে গিয়েছিলাম। কিন্তু মোদীজি রাজনীতির সঙ্গেই পরিবর্তন করে দিয়েছে। আমরাও সেই বিষয়ে ওনার যে মার্গদর্শন, আমরাও সেই বিষয়ে আমরা বলেছি যে রাজনীতি শুধুমাত্র মানুষকে শোষণ করার জন্য রাজনীতি না, মানুষের জন্য কিছু করা। আমি সব জায়গায় বলি আমাদের সবার উচিত মোদীজিকে দেখে এমন কাজ করা যে কাজ আজকে যেটা বর্তমান সেটা অতীত হবে এবং ভবিষ্যৎ যারা বর্তমান হয় তারা বলবে যে এমন কাজ করে গেছেন, মানুষ তাদেরকে সম্মান দেবেন। কাজের কোনো বিকল্প নেই, কাজের মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায়। সাধারণ মানুষের যে মৌলিক সমস্যা সেই সমস্যার সমাধানে আমাদের কাজ করা উচিত। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আর বিশেষ কিছু আমি বলবো না, শুধু একটা কথাই বলবো, এই সরকার এই সৌভাগ্য স্কিমে 1,32,000-এর উপরও যারা বিজলি কানেকশন, ইলেকট্রিক কানেকশন, সেই কানেকশন এই সরকার করেছে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম সৌভাগ্য স্কিমে। প্রাইম মিনিস্টার আবাস যোজনা, আরবান এবং আমাদের রুরাল, আপনারা সবাই জানেন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীজি বলছেন আমার দেশের মধ্যে যারা গরিব মানুষ তাদের মাথার উপর ছাদ থাকতে হবে, তাদের ঘর থাকতে হবে। যে কারণে উনি 4,50,000 ঘর ত্রিপুরার জন্য উনি বরাদ্দ করেছেন। তার মধ্যে 3,90,000 ঘর অলরেডি তৈরি হয়ে গেছে। বাকিগুলো যে সামনের 4 বছর তার মধ্যেও সেটা সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুগণ, সারা পৃথিবীর মধ্যে একটাই আলোচনা যে প্রধানমন্ত্রী কি করে। প্রধানমন্ত্রী এই যে আপনার আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী যে মানুষের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা ভাবনা করেন, সে নিয়ে উনি 5 লাখ টাকা করে প্রতি ঘরে দেওয়ার যে ব্যবস্থা করেছেন প্রতি বছর, সেটা সবাই অবাক হয়ে গেছে। এবং এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের টার্গেট ছিল 3.5 লক্ষ থেকে আমাদের 14 লাখ। অলরেডি আমাদের কার্ড 100% স্যাচুরেশন হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রোববার আপনারা দেখেছেন
উনি মানুষের সাথে সম্পর্ক করেন। সেই সম্পর্ক কি নাম? মন কি বাত। সমস্ত পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা বলছেন, আর কোথাও এইরকম কিন্তু কোন রাষ্ট্রপ্রধান এই মন কি বাতের মতো অনুষ্ঠান সাধারণ মানুষের সুখ দুঃখের খবর যেসব কাজ ওনারা করেন তার খবর আর কোথাও নেই। একমাত্র সেটা করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে কথা বলেন। এইরকম আমাদের একজন গার্জিয়ান আমাদের দেশকে যেভাবে উনি সব দিকে আমাদেরকে রক্ষা করে আছেন, সেই আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বময় আমাদের লিডার আমাদের মোদীজি। তাই আমি বলছি বন্ধুগণ, মোদীজিকে শক্তিশালী করতে হবে। শুধু বোতাম টিপলে হবে না, মন কি বাত উনি বলেন, মনের কথা উনি বলেন, মানুষের মনের কথা শুনতে চান। সেই বিষয়ে যদি আগামী দিন আরো উনি যা যা করেছেন আমি জানি না তৃতীয়বার উনি যখন প্রধানমন্ত্রী হয়ে আসবেন তারপর আর কি কি করবেন, সত্যি অবাক লাগে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ কোনদিন ডেভেলপ হবে না। যে কারণে অ্যাক্ট ইস্ট পলিসিতে মোদীজি আমাদেরকে হীরা মডেল দিয়েছে। আপনারা কোনদিন কখনো শুনেছেন? ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে উনি সেকশন দিয়েছেন। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে, আগে 3 করে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল NH-08, এখন সেই জায়গায় 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে, তারও অলরেডি ইন প্রিন্সিপাল উনি অনুমোদন দিয়েছেন। ইন্টারনেট আজকে এখানে কথায় কথায় আমরা বহু প্রদেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ত্রিপুরার ইন্টারনেট এত ভালো, এখানে মোবাইল সার্ভিস এবং আমাদের ল্যাপটপে যারা কাজ করে বা কম্পিউটারে কাজ করে কত সহজে সারা পৃথিবী হাতের মুঠে চলে আসে। সেটা সম্ভব হয়েছে ত্রিপুরাতে, যে ইন্টারনেট আছে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট ত্রিপুরাতে। বন্ধুগণ, আজকে আমরা এখান থেকে রেলে যেখানে খুশি সেখানে আমরা যেতে পারি। ত্রিপুরা থেকে এখন রেল 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস ত্রিপুরা থেকে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা ঢুকছে। এরকম আমি কিছুদিন আগে ডিস্টা ডোমে আমি বসেছিলাম। ডিস্টা ডোমে বসে আমি ফটো তুলে আমার কিছু জানাশোনার লোক আছে বাইরে থাকে, তাদেরকে আমি পাঠিয়েছিলাম। ওরা বলছিল, আমাকে জিজ্ঞেস করছিল আপনি কি বিদেশে আছেন? আমি বললাম না না, বিদেশে না, আমি ত্রিপুরাতে আছি। আগরতলা স্টেশন থেকে আমি যাচ্ছি এখন ধর্মগড়ে। অবাক হয়ে গেল। আমি কিছুদিন আগে নির্বাচনের কারণে আমি মালদা গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে, সেখানেও আমি বন্দে ভারত ট্রেনে সেখান থেকে আমি হাওড়াতে এসেছিলাম। এই কিছুদিন আগে, 1 মাসও হবে না, সে বন্দে ভারত ট্রেনকে আমি দেখে ভাবছি ত্রিপুরাতে কবে হবে। আমি এখানে আধিকারিকদের সাথে কথা বলেছিলাম, যারা রেলওয়ের সাথে আছেন, তারা বলছিলেন যে খুব শীঘ্রই আমাদের যে ইলেকট্রিফিকেশন সেটার সার্ভে হয়ে গেছে। বন্ধুগণ, সেদিন আমি দেখতে দেখলাম অলরেডি ইলেকট্রিফিকেশনও শুরু হয়ে গেছে। বন্দে ভারতও ত্রিপুরার থেকে, আগরতলা থেকে, আপনাদের এই সাবরুম থেকেও সেটা ভারতবর্ষের যে কোনো জায়গায় যাবে। ডাবল ইঞ্জিন সরকারের কত সুবিধা, একটা উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা জানেন মণিপুরে আমাদের যারা ছেলে মেয়েরা সেখানে পাঠরত ছিল, কিছুদিন আগে মণিপুরের যে অস্থির পরিবেশ যখন শুরু হলো, তখন আমার এখানে প্রচুর গার্জিয়ান এসছে, বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান, ওনাদের অবস্থা খুব খারাপ। আমি যখন দিল্লিতে আমাদের এভিয়েশন মিনিস্টার, ইন্ডিয়ান এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বলি, উনি রাত্রিবেলা 12:30টার সময় উনি একটা স্পেশাল প্লেন দিয়েছেন। সেই প্লেনে প্রায় 350 জনের মতো এই ছেলে মেয়েদের পরের দিনও আমাদের আগরতলা মধ্যে সুরক্ষিত অবস্থায় ত্রিপুরা সরকারের নিজ খরচায় তাদেরকে আমরা নিয়ে ফিরে এনেছি। বন্ধুগণ, আমরা জানি এয়ারপোর্টের কথা যদি বলি, হীরা মডেলের আরেকটা এয়ারপোর্ট। এতদিন ধরে সিঙ্গার মিলের এখানে যারা পুরনো যারা আছেন, আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, যাকে বলা হয় যে ত্রিপুরার আধুনিক ত্রিপুরার উত্তর, উনি সিঙ্গার মিল এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। 1942 সালে যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে উনি এই এয়ারপোর্ট উনি তৈরি করেন। সিঙ্গার মিল, তখন বলতাম আমরা কোথায় যাচ্ছ সিঙ্গার মিল,
সেই এয়ারপোর্টে এতদিন ধরে আমরা কমিউনিস্টদের খালি কুম্ভীরা শুরু আমরা দেখেছি। ওনারা রাজেন্দ্র পরিবারকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। তারা যেভাবে আমাদের ত্রিপুরার জন্য কাজ করেছেন, রাস্তাঘাট, হাট বাজার এবং স্কুল কলেজ, মানে সেগুলো যাতে মানুষ না জানতে পারে সেই ব্যবস্থা করেছে। আর ভারতীয় জনতা পার্টি ওনারা জানেন যে কাকে কিভাবে সম্মান দিতে হয়। ইতিহাস কখনো ভুল হয় না, ইতিহাসকে ভালো কাজের জন্য সম্মান দিতে হবে। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী এই আগরতলা যে এয়ারপোর্ট তার নাম দিল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেই এয়ারপোর্ট। সেখানে আপনারা দেখেছেন যে যেভাবে ওনার মর্মমূর্তি সেখানে আমরা কিছুদিন আগে আমরা সেখানে আমরা স্থাপন করেছি। আমরা জানি কামান চৌমনির মধ্যে, কামান চৌমনির পাশে একটা ছোট একটা আইল্যান্ড ছিল। সব মানুষ এই আইল্যান্ডের নাম জানত না। আমরা ছোটবেলায় দেখেছি জিরো ফলক সেখানে ছিল, আস্তে আস্তে করে জিরো ফলক নিচের দিকে চলে গিয়েছে। সেই জিরো ফলককে আমি যখন বললাম যে এখানে যেহেতু আধুনিক ত্রিপুরার রূপটার মহারাজা বীর বিক্রম কিশোর এত কিছু করেছেন, সেখানে ওনার মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সেই জায়গার নাম এমডিবি মোড় হয়ে গেছে এখন বন্ধুরা। আমরা ওনার জন্মদিনে আমরা 19শে আগস্ট ওনার জন্মদিনকে ছুটির ঘোষণা করেছেন। আমরা গড়িয়া পূজাতে এর দিনের জায়গায় দুদিন আমরা ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, আমরা আজকে যারা ত্রিপুরাতে মিশ্র বসতি এই রাজ্য, যারা জাতি জনজাতি বারবার আমরা বলছি আমরা একসাথে থাকতে চাই, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই, এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে চাই, সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে জল জীবন মিশন, জলের কোনো আর স্বাস্থ্য বিষয় নেই। সেই জায়গায় আমাদের 3% থেকে আমরা শুরু করেছিলাম, এখন প্রায় 76% তার সেন্টুরেশন চলে এসছে সমস্ত ত্রিপুরায়। বন্ধুগণ, আমরা উজ্জ্বলা যোজনার কথা যদি বলি, প্রাইম মিনিস্টার উজ্জ্বলা যোজনা, সেখানে একটা গরিব ঘর থেকে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি একটা চাইওয়ালার ঘর থেকে এসছেন। উনি আমাদের স্বপ্নের সওদাগর। উনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এবং শুধু স্বপ্ন না, স্বপ্ন বাস্তবায়িত করেছেন। উনি গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন। সেই জায়গায় উনি দেখেছেন উনার মাকে কিভাবে তুল্য যখন জ্বালাতো চোখের মধ্যে ধোয়া আসতো। উনি তাই এই প্রাইম মিনিস্টার উজ্জ্বলা যোজনার মাধ্যমে সারা ভারতবর্ষের সাথে সাথে ত্রিপুরাতে 3,12,000-এর উপরে যারা বেনিফিশিয়ারি ফ্রি গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা দেখেছি মুক্ত অঞ্চলে যে ডেপুটেশন হতো আমাদের, সেই কারণে শুধু ত্রিপুরাতে না ভারতবর্ষের সব জায়গায় আমরাও দেখেছি পড়াশোনার সুবাদে। যখন উত্তরপ্রদেশে ছিলাম, লখনৌতে ছিলাম, আমরা বিহারে পাটনাতে ছিলাম, সেখানে আমরা দেখতাম গ্রামে গঞ্জে আমাদের মা বোনেরা বসে থাকত যে কখন রোদ্দুর ঢলে পড়বে। সেই জায়গায় তারা মুক্ত আকাশের নিচে তারা শৌচালয় করত। প্রধানমন্ত্রী কি বলছেন, লালকেল্লা থেকে যখন উনি 15 আগস্টে উনি ঘোষণা দিলেন যে আমি শৌচালয় আমার মা বোনদের করব, সেই জায়গায় ত্রিপুরাতে 96% এখন এই শৌচালয় ত্রিপুরাতে নির্মাণ হয়ে গেছে। বন্ধুগণ, ত্রিপুরাতে আপনারা সবাই জানেন, এখানে মা বোনেরা সবাই আছে, যে আমরা সামাজিক ভাতা ত্রিপুরাতে আমরা যেখানে 700 টাকা ছিল, আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে 1000 আমরা দিয়েছি। এরপর পরবর্তী সময়ে ডাবল 2000 টাকা করে আমরা সামাজিক ভাতা, 33 রকমের সামাজিক ভাতা আছে, সেই সামাজিক ভাতা আমরা দিচ্ছি। আমাদের প্রায় 4,10,000-এর মতো এই সামাজিক ভাতায় আমাদের ত্রিপুরার বেনিফিশিয়ারি আছেন। এসএসজি গ্রুপে এখানে মা বোনেরা আছেন। সবচেয়ে বেশি সাকসেসফুল এই যে এসএসজি গ্রুপ, প্রধানমন্ত্রী বারবার বলছেন যতদিন ধরে আমাদের মায়েরা বোনেরা তারা যতক্ষণ ধরে শক্তিশালী না হবে, শক্তি বন্ধনের নামে আমরা একটা প্রোগ্রাম আমরা করেছিলাম, মায়েদের বোনেদের শক্তিশালী করতে হবে। এসএসজি গ্রুপ 2018-এর আগে 2017-তে মাত্র 4,000 গ্রুপ ছিল। সেই জায়গায় এখন আমাদের এই গভর্নমেন্ট আসার পর 56,000 এই এসএসজি গ্রুপ হয়েছে।
এবং শুধু তাই নয়, এতে করে আমাদের প্রায় ত্রিপুরাতে 5 লাখের উপরে মহিলারা তার সাথে যুক্ত হয়েছে। বন্ধুগণ, এখন তো এগুলো বাদ দিন, বিভিন্ন আমাদের মহিলারা তো এইসব বানাচ্ছেন নিজেদের প্রোডাক্ট। কেউ কৃষির সাথে যুক্ত হয়েছে, কেউ গোপালনের সাথে যুক্ত হয়েছে, বিভিন্ন প্রোডাক্ট বানাচ্ছেন। সেটা তো গেল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাতেও উনি ক্ষান্ত হননি। উনি বলছেন আমাদের লাখপতি দিদি বানাতে হবে। আপনারা সবাই শুনেছেন লাখপতি দিদির কথা। ত্রিপুরাতে আপনারা শুনলে খুব খুশি হবেন। কতজন লাখপতি দিদি হয়েছে? প্রায় 83,400 লাখপতি দিদি ত্রিপুরাতে হয়ে গেছে অলরেডি। এবং আপনারা এর জন্য আমি বলবো, এখানে যারা মা বোনেরা আছেন তাদের জন্য সবাই মিলে কাজটা করবেন। শুধু তাই না, এখন ড্রোন দিদির কথা মাননীয় প্রধানমন্ত্রী ড্রোন দিদির কথা বলছেন। এবং আমি নিশ্চিত যে ড্রোনের মাধ্যমে আমাদের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, কৃষি কাজে ওনারা সেটাকে কাজে লাগাবেন এবং সেই বিষয়ে আমাদের কাজ করছে। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার আপনারা দেখেছেন যে রাম মন্দির প্রতিষ্ঠার যে প্রাণ প্রতিষ্ঠা উনি করেছেন। আয়ুর্বেদে 500 বছর ধরে কত লোক তাদের প্রাণ বলিদান করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যখন আয়ুর্বেদে এই রাম মন্দির প্রতিষ্ঠিত হলো এবং ওনার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রভু রামের, আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখলাম একটা আস্তিকের পরিবেশ চলে এসছে এবং রামময় হয়েছে। মানুষ, আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষ কিন্তু চায় যে আমরা এই ভগবানকে সামনে রেখে, আমরা ভগবানকে বিশ্বাস করে আমরা সবসময় সামনে দিকে দিয়ে যাই। কিন্তু কমিউনিস্টদের আমরা দেখেছি ওরা তো ভগবান বিশ্বাস করে না, ঈশ্বর বিশ্বাস করে না। নাস্তিকের এক পরিবেশ বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় এবং কেরালাতে ওরা সৃষ্টি করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন এই রাম মন্দির নির্মাণ করলেন, প্রভু রাম চলে এসছে, সারা ভারতবর্ষে এখন বলছে যে রাম রাজ্য আবার নতুনভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ত্রিপুরাতে এতগুলো মন্দির আছে, ত্রিপুরা সুন্দরী মন্দির সবাই আমরা জানি। আমাদের এখানে 14 দেবতার মন্দির আছে, প্রচুর মন্দির, এবং সবগুলোই আমাদের রাজন্য আমলেই সেটা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী 80 কোটি ভারতীয়দের খাদ্য সুরক্ষিত রেখেছেন। আপনারা সবাই জানেন, খেয়ে না খেয়ে এত বড় আমাদের কোভিডের সময়ে মানুষ না খেয়ে মরে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন। আমরা সবাই দেখেছি যখন কোভিডের সময় এই ভারতবর্ষে দুটো ভ্যাকসিন ওনার সময় সৃষ্টি আমাদের বিজ্ঞানীরা করলেন এবং সবাই যেন আমরা যারা আছে বিনা পয়সায় উনি এই ভ্যাকসিন আমাদেরকে দিয়ে আমাদের বাঁচিয়েছেন। এইবারও আপনারা দেখেছেন ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের সবচেয়ে বেশি হয় এবং তাদের জন্য এবারের বাজেটে আমরা দেখলাম সীতারামনের বাজেটে যে যাতে করে ভ্যাকসিন দেওয়া যায় সার্ভাইকাল ক্যান্সার থেকে বাঁচানোর জন্য, তার ব্যবস্থাও করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 15ই নভেম্বরকে যে জাতীয় গৌরব দিবস হিসাবে পালন করেছেন, যে বিরসা মুন্ডাকে নিয়ে আমরা এতদিন ধরে অনেকের সেই কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী এই যে জনজাতিদের সম্মান দেওয়ার জন্য এই দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে উনি ঘোষণা করেছেন। 401টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় এখন পর্যন্ত সারা ভারতবর্ষে আমাদের তৈরি হয়েছে। 3 তালাক প্রথার অবলুপ্তি করা হয়েছে। আমি একের সময় অবাক লাগে, বলছেন যে এখানে নাকি এখন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। এখানে সংবিধানের প্রশ্ন ওনারা উঠাচ্ছেন বিরোধী দলের নেতারা। আমি বলছি, আপনারা কোন সংবিধানের কথা বলছেন? আপনাদের সময় কোথায় ছিল সংবিধান? কোথায় এই মুসলিম বোনদের জন্য আপনারা কি করেছেন? সেই সাহসও আপনাদের ছিল না। আজকে জম্মু এন্ড কাশ্মীরে 370 ধারা যখন বিলোপ করা হয়েছে, অনেকে অনেক কিছু বলেছিল যে এই দেশের মধ্যে একটা সদ্ভাবের যে ভাবনা সেটা নষ্ট হয়ে যাবে। কোথায় 3 তালাক গেল এবং 370 ধারা এবং 35-এ সেটা বিলোপ করার পরও কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী এমন সব ব্যক্তিদের কথা চিন্তা করেন। আপনারা জানেন যে গত বিশ্বকর্মা পূজার সময় উনি একটা ঘোষণা দিয়েছেন, আমাদের প্রাইম মিনিস্টার বিশ্বকর্মা যোজনা প্রায় 13,000 কোটি টাকা এর মধ্যে উনি তার সেই ঘোষণা দিয়েছেন। এতে করে যারা
এই 18টা যে আমাদের যারা এই শ্রেণীতে থাকবেন, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কথা কেউ চিন্তা করে না। ওনাদের জন্য 3 লাখ টাকা করে ওনাদেরকে খুব অল্প সুদে তাদেরকে ট্রেনিং হতে হবে। প্রথমে 1 লাখ, তারপরে কিস দেবে, তারপরে 2 লাখ দেবে। এইরকম প্রধানমন্ত্রী আমরা পাইনি। আমরা দেখেছি জনধন প্রকল্পের কথা, অনেকে অনেক কথা বলেছেন যে জিরো ব্যালেন্সের এই জনধন প্রকল্প কি হবে কি হবে, কিন্তু আজকে বুঝছি যে এতদিন ধরে যে মিডলম্যান যে পয়সা খেত সেটা কিন্তু এখন হচ্ছে না। একটা টিপ দিয়ে সাথে সাথে সমস্ত যে বেনিফিশিয়ারি যে টাকা সেটা যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে এখন পর্যন্ত সারা দেশে 11.8 কোটির বেশি মানুষ তার সুযোগ পেয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বিধানসভা এবং লোকসভার মধ্যে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন রেখেছেন। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরাও 33% রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে আমাদের ত্রিপুরা সরকার এর আগে আমরা ঘোষণা দিয়েছি এবং তার কাজও হচ্ছে। বিভিন্ন জায়গায় আজকে আমাদের মেয়েরা সেখানে সে চাকরির বেলায় তারা সেই সুযোগটা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় এখন পর্যন্ত 3.11 কোটি বেশি যারা প্রেগনেন্ট উইমেনরা আছেন সেই সুযোগ পাচ্ছেন এবং আমাদের মহিলাদের মর্যাদার জন্য তাদের 11.74 যেটা কোটি শৌচালয় এখন পর্যন্ত নির্মাণ করা হয়েছে। বন্ধুগণ, আমরা দেখেছি এইমস আগে কটা ছিল, এইমস 8টি এইমস ছিল। 2023 সাল পর্যন্ত এই এইমসের সংখ্যা এখন 23টি। 2014 সালে মেডিকেল কলেজের সংখ্যা কটা ছিল, মাত্র 641টি। 2023 সাল পর্যন্ত এখন পর্যন্ত 1341টি মেডিকেল কলেজ হয়েছে। বন্ধুগণ, আমাদের জনঔষধি কেন্দ্র আমরা জানেন, আমি নিজে একজন ডাক্তার, আমরা জানি আমরা প্রেসক্রিপশন যখন লিখি তখন বিভিন্ন ব্র্যান্ডের আমরা লিখে দিই। এতে করে যারা গরিব মানুষ আছে বা সাধারণ মানুষ আছে তারা বেশি পয়সা দিয়ে সে ওষুধ কিনতে হয়। প্রধানমন্ত্রী সেই দিকে নজর দিলেন যে না, যেখানে শুধু এই জনঔষধি কেন্দ্র থেকে মিনিমাম পয়সা অর্ধেকের থেকেও তার কমেও সেই জনঔষধি কেন্দ্র প্রায় 10,000-এর মতো সারা ভারতবর্ষে করেছে। আমাদের ত্রিপুরাতেও প্রায় 20টি কেন্দ্র আমরা স্থাপন করেছি। আমাদের এখানে যেটা আমি একটু আগে বলেছিলাম যে 220 কোটির বেশি কোভিড-19 টিকা বিনামূল্যে প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী অন্য দেশকেও সেটা সাপ্লাই করেছেন। প্রায় 150 থেকে 200 কান্ট্রিকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগে আমরা কি দেখেছি? আগে আমরা দেখতাম আমাদের দেশের মধ্যে আমাদের সোলজারদের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষের মধ্যে ফেলে দিত। এবং বোম্বের ঘটনা আপনারা জানেন, বোম্বেতেও কি অবস্থা ছিল। নর্থ ইস্টে আমরা কি দেখতাম? খালি সন্ত্রাস, কিডন্যাপ এবং টেররিস্টদের আনাগোনা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই আসার পর থেকে কোথাও কোন রকম এই ধরনের ঘটনা আমরা শুনতে পাইনি। কারণ উনি বুঝিয়ে দিয়েছেন যখন এয়ার স্ট্রাইক করলেন এবং সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে যে এই ভারত আর সেই ভারত নয়। সেই কারণে আজকে চাইনাও 10 বার চিন্তা করে দোকালামিও তার পরিচয় আমরা দেখেছি। অপারেশন গঙ্গার মাধ্যমে আমরা জানি প্রায় 23,000 যেখানে আমাদের ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয়েছিল সেখান থেকে 23,000 যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমার দেশের সমস্ত লোককে আমরা ভারতে ফিরিয়ে আনতে চাই, উনার আহ্বানে যখন ভারতের ফ্ল্যাগ নিয়ে ওখানে সবাই এই ফ্ল্যাগের সামনে রেখেছেন, আমি শুনেছি পাকিস্তানের লোকও এই ফ্ল্যাগের আড়ালে তারও সেখান থেকে আসতে সুযোগ পেয়েছে। শুধু তাই নয়, অপারেশন অজয় যেটা আমাদের ইসরায়েলে, সেখানে একই অবস্থা। সেখান থেকেও প্রায় 2000-এর উপরে আমাদের ভারতীয়দেরকে ফিরে এনেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু আমাদেরকে এত সুন্দরভাবে আমাদের দেশে রাখেন, প্রতিটা ক্ষেত্রে আমাদের দেশে রাখেন, আমাদেরও দায়িত্ব যে আগামী 19শে এপ্রিল এই পশ্চিম আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব দিকে আপনারা প্রচুর পরিমাণে ভোট দিয়ে মোদীজিকে আপনারা উপহার দেবেন, এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।